আসসালামু আলাইকুম। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, তিন বাহিনীর এই তিন প্রধান কর্তা ব্যক্তি হজে যাবেন এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কেন? হজে যাবেন তারা, এটা তো ভালো কথা, কিন্তু সেটা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের গুঞ্জন, ফিসফিসানি, রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন পর্যায়ে রহস্যের দানা জমাট বাঁধছে। কারণটি কি? একসাথে তারা তিনজন যেতেই পারেন, কিন্তু সময়টা তো অস্বাভাবিক। সেই অস্বাভাবিক সময়ের মধ্যে সশস্ত্র বাহিনীর তিন প্রধান কর্তা ব্যক্তি কেন হজে যাচ্ছেন 15 দিনের জন্য? এই প্রশ্নটি কিন্তু অনেকের মুখে মুখে। যদিও আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে এখনো এই ধরনের কোনো তথ্য গণমাধ্যমে দেওয়া হয়নি। আমি নিজেও আমার নিজের জায়গা থেকে ISPR বা বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। যেটুকু জানা গেছে বা আমি যেটুকু জানতে পেরেছি যে তাদের হজে যাওয়ার কথা, কিন্তু এখনো কোনো ধরনের কনফার্মেশন পাইনি। আমি যাদের সাথে আলোচনা করেছি তারা কোনো ধরনের নিশ্চয়তা পাননি। তারপরেও মানুষের মধ্যে প্রচন্ড রকম এক ধরনের বিষাদের ছায়া বলি বা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা বলি, এটি লক্ষ্য করা যাচ্ছে। এর আগে মার্চের শুরুর দিকে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে আমাদের সেনাপ্রধান যখন সফরে গেলেন, কিংবা গত মাসের শুরুর দিকে যখন যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা ছিল তার, সেটি বাতিল করা হলো। এগুলোকে নিয়ে ভারতের বিভিন্ন কথিত গণমাধ্যমে নানান ধরনের গুজব ছড়ানো হলো। সেনাপ্রধান ফিরতে পারবেন না, আফ্রিকা থেকে ফিরলে তাকে অ্যারেস্ট করা হবে বা নামতে দেওয়া হবে, তাকে ব্যাক করিয়ে দেওয়া হবে। ঠিক এই সব কারণেই তিনি আবার গত মাসে যে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা ছিল সেটি তিনি ক্যান্সেল করেছেন। এ ধরনের নানান গুজব, গুঞ্জন, নানান ধরনের অপতথ্য আমাদের সামনে এসেছিল। এর সত্যতা কতটুকু ছিল আমরা জানি না, তবে তিনি তো ফিরে এসেছেন অন্তত আফ্রিকার দেশ থেকে। আমাদের দেশের মধ্যে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো বেশ গুঞ্জন চলছে এগুলো নিয়ে। বাস্তবতা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে সরকারের একটা গভীর দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটা আমরা জানি। এটা এখন ওপেন সিক্রেট। করিডোর ইস্যুতে সেনাবাহিনী তার অবস্থান স্পষ্ট করেছে। সেনাপ্রধান একেবারে প্রকাশ্যে বলে দিয়েছেন তাদের অবস্থানটি কোথায় তার অফিসারদের মধ্যে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে কেন্দ্র করে সরকারের সঙ্গে সেনাবাহিনীর মধ্যে একটা অস্বস্তিকর সম্পর্ক চলছে, সেটিও আমরা জানি। সেনাপ্রধানকে চাকরিচ্যুত করার একটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, এমন গুজবও বাজারে বেশ চাউর হয়েছিল। এই সবের মধ্য দিয়ে সরকারের সাথে যে দূরত্ব সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর, এবং যখন চাকরিচ্যুত করার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল সেনাপ্রধানকে, আমরা এও শুনেছি, সেটি গুঞ্জন হোক বা গুজব হোক, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান পুরোপুরি আনুগত্য প্রকাশ করেছেন বা সমর্থন প্রকাশ করেছেন সেনাপ্রধানের প্রতি। অর্থাৎ তারা সবাই ইউনাইটেড আছেন। কিন্তু সরকারের প্রতি রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত হাতে গোনা কিছু মানুষ, হাতে গোনা 2-4টি রাজনৈতিক দল বাদে আর সবার আস্থা তলানিতে গিয়ে পৌঁছেছে ডক্টর ইউনূস সরকারের প্রতি। এ কথা তো সত্য। অনেকেই এখন স্পষ্ট করে বলছেন, প্রকাশ্যে বলছেন, এটি আমার কথা তো নয়, যে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ডক্টর ইউনূস সরকার কাজ করে যাচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি অনেকে ফ্যাসিস্ট বলা শুরু করেছেন। ডক্টর ইউনূস সরকারকে ফ্যাসিস্ট বা স্বৈরাচার আখ্যা দেওয়া শুরু হয়ে গেছে এখন প্রকাশ্যে। আমি 2-4টি উদাহরণ দিই। যেমন মির্জা আব্বাস গত শুক্রবারে তিনি একটি অনুষ্ঠানে বললেন যে সংস্কারের কথা বলতে বলতে এই সরকারও যে ফ্যাসিস্ট হয়ে যাবে তা আমরা আগেই ধারণা করে রেখেছিলাম। অধ্যাপক আনু মোহাম্মদ তিনিও শুক্রবার একটি অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছেন তার অংশবিশেষ হচ্ছে এরকম, যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার মধ্যে নতুন ফ্যাসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে। পুরো সমাজের মধ্যে আবার একটা নতুন ফ্যাসিবাদী শক্তির নড়াচড়া দেখা যাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।
করিডোর ইস্যুতে সরকার একটু পিছটান দিয়েছে, আগের মতন তেমন দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না। তারপরেও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও শুক্রবারই একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন যে এখানে দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কাতারের রাজধানী দোহাতে গিয়ে অনেকে গোপন বৈঠক করছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে কাতার থেকে অনেক কিছু এখন শোনা যাচ্ছে, অর্থাৎ করিডোর যুক্তরাষ্ট্রের যে চাওয়া জাতিসংঘের মাধ্যমে সেটি বাস্তবায়নের জন্য সরকার এখনো চেষ্টা করে যাচ্ছে, তেমনটাই তিনি বলার চেষ্টা করেছেন। এরকম অনেক গুঞ্জন আমাদের কানে আসছে। তিন বাহিনী প্রধান দেশের বাইরে গেলে এই মুহূর্তে এই বিষয়টি সাকসেসফুল হয় কিনা, সরকার এটি দিয়ে দেয় কিনা, যদিও শোনা যাচ্ছে অনেকে বলেন যে এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, আমরা আসলে জানি না যে কতটুকু কি হয়েছে। তবে সশস্ত্র বাহিনীর প্রধান কর্তা ব্যক্তিরা যদি এই মুহূর্তে দেশের বাইরে যান, তবে এমন কিছু ঘটার সম্ভাবনাই অনেকের কাছে মনে হচ্ছে, অথবা তাদেরকে দেশে ফিরতে দেওয়া হবে না, নামতে দেওয়া হবে না, ল্যান্ড করতে দেওয়া হবে না, এরকম নানান ধরনের গুঞ্জন চলছে, যদিও আমরা অনেকে এগুলোর প্রতি বিশ্বাস রাখতে চাই না। মবের যে সংস্কৃতি চলছিল কমে এসেছে নিঃসন্দেহে। সেনাপ্রধান মবের বিরুদ্ধে যে হুঁশিয়ারি উচ্চারণ করলেন, তারপরেও কিছু কিছু জায়গায় আমরা মবের সৃষ্টি হতে দেখেছি। যেমন সবশেষ উদাহরণ, রংপুরের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে যে হামলা চালানো হলো, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, তার বিপরীতে সেনাবাহিনী একটা ভালো অ্যাকশন নিয়েছে এবং গত মধ্যরাতে সেখানকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলেছেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একজন, এবং তিনি এটুকু সতর্ক করে দিয়েছেন, সেখানে আবার সার্জিস আলম গিয়ে উপস্থিত হয়েছিলেন, তাদেরকে সতর্ক করে দিয়েছেন এখন আর সে সময় নেই, কোনো ধরনের মব সৃষ্টি করা যাবে না, এই ধরনের অরাজকতা যারা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সেনাবাহিনী। কিন্তু এই যে দু চারটিও যা ঘটছে তাতেই মানুষ হতাশ হয়ে পড়েছে, এটিও সত্য কথা। তার কারণ সেনাপ্রধান সেনাবাহিনীর প্রতি মানুষের এখন আস্থা, মানুষের ধারণা বা মানুষ উপলব্ধি করতে পারছে না আসলে দেশে সরকার কোনো সরকার আছে কিনা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক বিন মাহমুদ চৌধুরী, তার একটি ছবি গত 2 দিন আগে বেশ ভাইরাল হয়েছে। একটা অত্যাধুনিক রাইফেল হাতে তিনি সেটি পর্যবেক্ষণ করছেন। ছবিটি ফেক নয়, তিনি তুরস্কের একটি বহু পুরনো এবং নামকরা অস্ত্র ভাণ্ডার পরিদর্শনে গিয়েছিলেন। কেন তিনি অস্ত্র ভাণ্ডার পরিদর্শনে গিয়েছিলেন, এই প্রশ্নের সঙ্গে এর পিছনে আরো অনেক ধরনের গুরুতর প্রশ্ন জড়িয়ে রয়েছে এবং অনেকের কাছে বেশ রহস্যজনক বিষয়টি। আমি সে বিষয়ে আসছি। আশিক বিন মাহমুদ চৌধুরী তিনি বিদেশি পাসপোর্ট হোল্ডার, জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হলেও তিনি বিদেশি নাগরিক, এবং তাকে বিদেশ থেকে ডেকে নিয়ে এসে প্রায় 8 মাস আগে যখন নিয়োগ দেওয়া হলো, তার পরবর্তীতে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদাও পেয়েছেন এবং গত এপ্রিলে ঢাক ঢোল পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে যে কথিত বিনিয়োগ সামিট অনুষ্ঠিত হলো, তার মধ্য দিয়ে আমাদের অর্জনটা কি? অর্জন এটুকুই, তখন তিনি জানিয়েছিলেন যে 3100 কোটি টাকার বিদেশি বিনিয়োগের ঘোষণা এসেছে, প্রতিশ্রুতি এসেছে, আসেনি। কিন্তু এরকম অনেক প্রতিশ্রুতি বাংলাদেশ সরকার এখন আমাদের শোনাচ্ছে। বরং তিনি নিয়োগ পাওয়ার পর থেকে গত 8 মাসে বিদেশি বিনিয়োগটা আসেনি, বরং কমেছে। তবে একটি জায়গায় তিনি সফলতার দিকে যাচ্ছেন এমনটি তিনি দাবি করতেই পারেন, সেটি হচ্ছে সমরাস্ত্র, দেশে সমরাস্ত্র নির্মাণের ক্ষেত্রে মেড ইন বাংলাদেশের স্বপ্ন তিনি দেখিয়েছিলেন এবং তারই অংশ হিসেবে তিনি তুরস্কের অস্ত্র ভাণ্ডার পরিদর্শনে গিয়েছিলেন। এই পর্যন্ত শেষ হলে আমাদের কোনো আপত্তি থাকতো না যদি এর পেছনের প্রশ্নগুলো খুবই যৌক্তিক না হতো। তিনি তার এই সফরের জায়গা থেকে বলা হচ্ছে যে তুরস্কের সঙ্গে সামরিক সরঞ্জাম উৎপাদনে যৌথ সহযোগিতার পথ খুঁজে বের করে এবং বাংলাদেশের গোলাবারুদ ও সামরিক যান তৈরির একটি নতুন কারখানা স্থাপনের পদক্ষেপ হিসেবে তার এই সফর। এবং আরেকটি বিষয় বলে রাখি, তার এই অস্ত্র ভাণ্ডার পরিদর্শনের খবরটি কিন্তু বাংলাদেশের সব মিডিয়ায় আসেনি, হাতে গোনা 2-1টি গণমাধ্যমে এসেছে। কেন বাংলাদেশের সব গণমাধ্যমে আসেনি, এটিও অনেক বড় একটি প্রশ্ন। তো
আশিক বিন মাহমুদ চৌধুরী বলছেন যে আমরা তুর্কি বিশেষজ্ঞদের টেকনিক্যাল এক্সপার্টিস গ্রহণ করে বাংলাদেশে নিজস্ব সামরিক কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। আমাদের একটা লং টার্ম প্ল্যান রয়েছে, ভবিষ্যতে বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন গঠনের পরিকল্পনা রয়েছে, যা শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয় বরং আঞ্চলিকভাবে সামরিক সরঞ্জাম রপ্তানির পথও খুলে দিতে পারে। $1 বিদেশি বিনিয়োগ এখনো পর্যন্ত আনা সম্ভব হয় না গত 8 মাসে, আর সেখানে বিনিয়োগের মাধ্যমে অস্ত্র সরঞ্জাম তৈরি করে তা আবার রপ্তানিও করব। ভালো, স্বপ্ন থাকা ভালো অবশ্যই, কিন্তু যে প্রশ্নগুলো কথা বলছিলাম যা তার এই সফরের পেছনে রহস্য কি এবং যে গুরুতর প্রশ্নগুলো উঠছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে তিনি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। তার এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে কি সেনাবাহিনীর কোনো প্রতিনিধি ছিল, কোনো সামরিক বিশেষজ্ঞ তাদের পক্ষ থেকে ছিল? যতদূর জানি ছিলেন না। এবং এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরেকটি বিষয় তো পুরনো কথা না আনলেই নয়। জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা নিয়োগ করা হয়েছে ডক্টর খলিলুর রহমানকে আমরা জানি, এবং সেক্ষেত্রেও সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো ধরনের আলোচনা করেনি বলে আমরা জানি। কেন সেনাবাহিনীকে পাশ কাটিয়ে এমন গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত অথবা গুরুত্বপূর্ণ সব পদক্ষেপ নেওয়া হচ্ছে? সেনাবাহিনীর কেউ তো জানেই না, বরং যে রহস্যগুলো এর সঙ্গে জড়িয়ে রয়েছে, যে কারো কারো মতে এই সফর কেবল একটি বিনিয়োগ উদ্যোগ নয়। এবং তার আগে প্রশ্নটি একটু আপনাদের সামনে তুলে রাখি, সেটা হচ্ছে যে এই যে সমরাস্ত্র, অত্যাধুনিক সমরাস্ত্র নির্মাণ করা হবে, তাতে বিনিয়োগ করবে কে? সেই প্রশ্নটি কিন্তু অমীমাংসিত, এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। এখন এই জায়গা থেকে কেউ কেউ যে সন্দেহটি করছে সেটি হচ্ছে আসলে কোনো সমরাস্ত্র কারখানা বাংলাদেশে নির্মাণ নয়, এর পেছনে অনেক রহস্য রয়েছে, গভীর রহস্য রয়েছে। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের যে বৃহত্তর ভূকৌশলগত অপারেশন হতে যাচ্ছে, এটি তারই একটি অংশ। এবং আমরা এটি বলে রাখি যে সত্যি সত্যি যদি বিনিয়োগ পাওয়া যায় এবং বাংলাদেশে সমরাস্ত্র কারখানা নির্মাণ করা সম্ভব হয়, ভালো। তার কারণ বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যেটি সশস্ত্র বাহিনীর মাধ্যমে পরিচালিত হয়, সেখানে কিছু কিছু গোলা, কিছু কিছু অস্ত্র ব্যবহৃত হয়, কিন্তু সেগুলো একেবারেই সাফিসিয়েন্ট নয় এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রার একটা বড় অংশ খরচ হয় সমরাস্ত্র আমদানি করতে গিয়ে। কিন্তু সবই যদি স্বচ্ছ প্রক্রিয়া হতো, এ নিয়ে কোনো প্রশ্ন উঠত না। এখন যুক্তরাষ্ট্রের যে বৃহৎ ভূকৌশলগত অপারেশন, তার একটি প্রাথমিক পদক্ষেপ আমরা জানি যে বাংলাদেশের কাছ থেকে করিডোর চাইছে। সরকার যদি বলছিল কথিত মানবিক চ্যানেল, যাই হোক, এর মধ্য দিয়ে বাংলাদেশ একটা প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়বে, ছায়া যুদ্ধে জড়িয়ে পড়বে, এবং যুক্তরাষ্ট্রের অর্থায়নে তুরস্ক থেকে এই অস্ত্রগুলো আনা হবে আরাকান আর্মির হাতে পৌঁছে দেওয়ার জন্য। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এগুলোর জন্য তাহলে বিডার নির্বাহী চেয়ারম্যানকে যেতে হবে কেন? সেই প্রশ্ন আমাদেরও। আর গেলেনি যদি, তাহলে যে প্রশ্নগুলো একটু আগে করলাম সেই প্রশ্নগুলো উত্তর তো মেলে না। এই জন্য বলছি বেশ রহস্যের এই বিষয়গুলো। ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পথে ছিল, বা প্রাথমিক যুদ্ধ আমরা দেখলাম, সেটি আপাতত অবসান ঘটলেও সেখানে পাকিস্তানকে পুরোপুরি সমর্থন দিয়েছে তুরস্ক, এবং সেই জায়গা থেকে ভারতের সঙ্গে তুরস্কর সম্পর্ক এই মুহূর্তে সাপে নেউলে। আবার তুরস্ক অস্ত্র আসবে মিয়ানমারে, চীনের অস্ত্রই তো মিয়ানমারের সামরিক বাহিনী ব্যবহার করে। যদি এই অস্ত্র সামরিক বাহিনীর হাতে যাবে না মিয়ানমারের, সেখানে আরাকান আর্মির হাতে যাবে। অতএব কত জায়গা থেকে আমরা কি ভয়ঙ্কর জটিলতার মধ্যে জড়িয়ে যাচ্ছি। যারা এই সন্দেহটি করছেন, এই যে প্রক্সি ওয়ার শুরু হতে যাচ্ছে, সেইখানে বাংলাদেশ যে জড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, বা বাংলাদেশ অন্তর্বর্তী সরকার তারা ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছে, সেটি শেষমেশ কত জায়গা থেকে বাংলাদেশ আটকা পড়ে যাবে তা বোধহয় বর্তমান সরকার জানলেও তারা তাদের এজেন্ডার পথে এগোচ্ছে, এমনটাই ধারণা অনেকের। এবং আমাদের সেনাবাহিনী তো স্পষ্টত বলে দিয়েছে যে স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে বিন্দু মাত্র আপোষ নয়, নো ব্লাডি করিডোর। তারপরে আমরা দেখছি নানান ধরনের উদ্যোগ। আশিক বিন মাহমুদ চৌধুরী, তাকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তিনি যখন বিদেশি বিনিয়োগ সম্মেলনে যে প্রেজেন্টেশনটি দিলেন, দেখতে খুব ভালো, আকর্ষণীয়।
সেটি নিয়ে মিডিয়ার কি তুমুল লাফালাফি। বাংলাদেশের মিডিয়া এটি নিয়ে কেন লেখালেখি করছে না? এর ভেতরে খবরটা কি? যে প্রশ্নগুলো অ্যারাইজ করলো আপনাদের সামনে, সেই প্রশ্নগুলো কি কেউ তুলছে? না তুললে কেন তুলছে না? দর্শক, প্রশ্নগুলো উত্তর মেলানো খুব